আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক্সপায়ার্ড ডোমেন। অনেকে আছে এখান থেকে এসইও শেখার পরে চিন্তা করবে যে আমরা নিজস্ব একটা ওয়েবসাইট র্যাঙ্ক করাই। আমি সবসময় ক্লায়েন্টের সার্ভিস ব্যাপারটা এমন না। আমার মেন্টালি হতে পারে আমি নিজস্বের মধ্যে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারি, অ্যাডসেন্স অ্যাপ্রুভ নিতে পারি, বা আহ, আহ, ইয়া কি বলে এটা, মিডিয়া ডট নেটের অ্যাপ্রুভ নিতে পারি। মিডিয়া ডট নেট হচ্ছে বিং এর, ঠিক আছে, অ্যাডসেন্স হচ্ছে গুগলের, আর অ্যাফিলিয়েট তো অ্যাফিলিয়েট, এটা হচ্ছে অন্য কারো কোনো প্রোডাক্ট সেল হইলে এটার মাধ্যমে কমিশন দেয় আর কি। হ্যাঁ, তো ধরেন এটার জন্য আপনার একটা ডোমেইন যখন ফ্রেশ থাকে, যেমন ধরেন jahid.abbl.com, ধরে নেন ডোমেইনের নাম হচ্ছে এটা, এই ডোমেইনটা ফ্রেশ ডোমেইন না। ধরে নেন পৃথিবীতে এই নামের ডোমেইনটা কেউ কোনোদিনই পারচেজ করে এক্সপায়ার করে নাই। মানে আপনার, ধরেন আমি jahid.abbl কিনলাম, আমি কেনার পরে 2 বছর 1 বছর পর আমি রিনিউ করলাম না জিনিসটা, তো ডোমেইনটা ডোমেইন থেকে ডিলিট হয়ে যায়। বুঝছেন এই জিনিসটা, মানে এক্সপায়ার হয়ে যায়। এই ডোমেইনটা পরবর্তীতে চাইলে জাহিদ ভাই আবার কিনতে পারবে। কিন্তু আমি যদি সেল মানে আমিও পরে চাইলে কিনতে পারবো, কিন্তু জাহিদ ভাই আমার কিনে ফেললে আমি আর সেটা কিনতে পারবো না। এবার আসেন, এখন যে জাহিদ.abbl.com টা ধরেন এর আগে জীবনে কেউ কিনেই নাই কোনোদিন, এক্সপায়ারই করে নাই সে কোনোদিন, বা ধরেন আমি কিনছিলাম কিন্তু কোনোদিন ইউজই করি নাই, তাইলে আমার ডোমেইনের যে পাওয়ারটা এটা জিরো না এখনো পর্যন্ত, এই জিরো। তো যখন আপনার ডোমেইনটা নতুন থাকে, যখন ডিএপিএ জিরো থাকে, ডিএ মানে হচ্ছে ডোমেইন অথরিটি, পিএ মানে হচ্ছে পেজ অথরিটি। ডোমেইন অথরিটি, পেজ অথরিটি সংক্ষেপে বলা হয় হচ্ছে ডিএপিএ। বুঝা গেছে? তো যখন এই ডোমেইনটা একদম ফ্রেশ থাকে, ডিএপিএ থাকে 1 বা 0। কি থাকে? 1 বা 0। তো এই নরমালি আপনি একবার চিন্তা করেন তাহলে, যেগুলো ওল্ড ওয়েবসাইট এদের ডিএপিএ করা থাকে, আপনি জাস্ট নরমালি যান ডিএপিএ চেকার, ডিএপিএ চেকার, ডিএপিএ চেকার, এ ধরে নেন পুতুল হোস্ট। এই পুতুল হোস্টের আমরা ডিএপিএ দিতে যাচ্ছি, ঠিক আছে, যেহেতু একটা ওয়েবসাইট আমাদের সামনে আছে। পুতুল হোস্টে দেখলাম, আর হচ্ছে আমি চাচ্ছি ফেসবুকের ডিএপিএ দেখতে, মনে করেন ফেসবুক। এবার আসেন চেক দিলাম জাস্ট। এবার দেখেন পুতুল হোস্টের ডিএপি হচ্ছে 10 আর 34, আর ফেসবুকের ডিএপি দেখেন 96 আর 100। তার মানে কি, পুতুল হোস্টের বয়স হচ্ছে 6 বছর। দেখেন স্প্যাম স্কোর 1, স্প্যাম স্কোর 1 থাকা মানে বেটার। স্প্যাম স্কোর নরমালি 2-3% থাকে, ঠিক আছে, এটা কোনো একটা বড় ফ্যাক্ট না, তবে 2-3 উপরে যেন না যায়। আচ্ছা এবার দেখেন এর ডিএপি কত, 96 আর 100। তার মানে কি ফেসবুক যখন কিছু দিচ্ছে তার র্যাঙ্ক করার পসিবিলিটি বেশি। এক তো বয়স বেশি, প্লাস হচ্ছে তার ওজন বেশি। ডিএপি একটা ওজন না ওয়েবসাইটের, বা পাওয়ার, এই জিনিসগুলো তার বেশি। আবার এবার আসে টিবি। টিবি হচ্ছে আপনার টোটাল ব্যাকলিং। টোটাল ব্যাকলিং আছে পুতুল হোস্টের মাত্র 25K, আর ফেসবুকের আছে 3 বিলিয়ন। ব্যাকলিং কি, যেমন ধরেন আহ, আমার রাস্তা একজনে দড়িমার দিতেছে, আমারে ব্যাকআপ দেয় মনে করেন কামরুল ভাই। তা আমি কি বললাম, কি কামরুল ভাইয়ের ফোন দিয়ে গেলাম, কামরুল ভাই আমার তো অমুকে দইছে, অন কি করা যায়? কামরুল ভাই ফোন করলো, হাতে হাতে পাওয়ার খাটালো, আমার এখান থেকে মুক্তি করে নিচ্ছে, একটা পাওয়ার দিচ্ছে না আমাকে। ব্যাকলিংটা সেম। ব্যাকলিংটা হচ্ছে কি, কোনো একটা পাওয়ারফুল ওয়েবসাইটে নিজেকে একটা লিঙ্কিং দেওয়া। ধরেন আপনার ওয়েবসাইটে পোস্ট আছে ওয়ান ক্লিক হেয়ার ব্রিজার, এখানে হারবিঙ্গার, আচ্ছা, ধরেন আপনার ওয়েবসাইটে পোস্ট আছে ওয়ান ক্লিক হারবিঙ্গার নামে, মানে জাহিদ এবিবিএল এ। আপনি করলেন কি, ধরেন সুজন ডট কম আছে, সুজন ডট কম এর বয়স অনেক বেশি, এখন ওটা ডিএপি অনেক বেশি। তো জাহিদ এবিবিএল এর যে ওয়ান ক্লিক হারবিঙ্গার আছে, সুজন ডট কম করলো কি, সেম পোস্টটা কিছু অংশ ওখানে দিল, দেওয়ার পর টু রিড মোর ক্লিক হেয়ার বা কিছু একটা লিখে মানুষকে ড্রাইভ করাইলো জাহিদ এবিবিএল এ। মূল পোস্ট কার? আপনার। কিন্তু সেকেন্ডারি পোস্ট করছিল কে? সুজন ডট কম। ওখান থেকে করার পর যখন সে আপনাকে লিঙ্কিংটা দিল, তো ওই ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে কিছু ট্রাফিক আসতেছে না, এর মাধ্যমে আপনি কিছু পাওয়ার পাচ্ছেন। এটাকে বলা হচ্ছে নো ফলো ব্যাকলিং। ব্যাকলিং দুই প্রকার হয়, একটা হচ্ছে ডু ফলো ব্যাকলিং, একটা হচ্ছে নো ফলো ব্যাকলিং। এটাকে বলা হয় হচ্ছে কি, নো ফলো ব্যাকলিং। আপনি একটা নো ফলো ব্যাকলিং তাকে দিলেন, দেওয়ার কারণে হইলো কি, আপনার একটা পাওয়ার পাইলেন। বুঝা গেছে? আপনি যদি এটা পেজে দিতেন, মানে হচ্ছে কোনো একটা পোস্টে যদি এই ব্যাকলিংটা দিতেন, ধরেন জাহিদ এবিপিএল এর এই ওয়ান ক্লিক হারবিঙ্গার এর পোস্টটাতে আপনি একটা ব্যাকলিং দিছেন, তো এইটা হয়তো হচ্ছে পেজ অথরিটি আপনার বাড়াইতো। কি বাড়াইতো? পেজ অথরিটি বাড়াইতো। আর যখন ওই সুজন ডট কম থেকে সেম পোস্টটা করা হলো, কিন্তু ইন্টার লিঙ্কিং করলো, মানে সরি আউটবাউন্ড লিঙ্ক করলো জাহিদ এবিবিএল ডট কম, সরাসরি ওয়েবসাইটে করলো, তো তখন আপনার বাড়বে হচ্ছে ডোমেন অথরিটি। মানে যখন আপনার পোস্টে কেউ পাওয়ার দিবে, পেজ অথরিটি বাড়বে। যখন কেউ আপনার নামকে পাওয়ার দিবে, ডোমেন অথরিটি বাড়বে। আর এবার ডু ফলো নো ফলো ব্যাপারটা কেমন? সব থেকে বেশি মজার হচ্ছে আপনার ডু ফলো আর নো ফলো ব্যাকলিং দুইটাই, ঠিক আছে। নো ফলো ব্যাকলিং যখন আপনি দিবেন, সরি ডু ফলো ব্যাকলিং যখন আপনি দিবেন, তখন আপনার ওয়েবসাইটের ডিএপিএ বাড়ার চান্স কম, তবে র্যাঙ্ক করার চান্স বেশি। কিন্তু যখন আপনি নো ফলো দিবেন, ওয়েবসাইটের র্যাঙ্কিংও বাড়ার চান্স বেশি, প্লাস হচ্ছে আপনার ডিএপিএ বাড়ার চান্সও বেশি, ঠিক আছে।
ডিএপি এটা মূলত গুগলের কোনো ফ্যাক্টর না। গুগলের 99 রুলস এর যে সিগমা রুলসটা আছে কোথাও ডিএপি এর রিলেটেড কিছু লেখা নাই। এটা মোজ নামে একটা ডেটা অ্যানালাইসিস ওয়েবসাইট আছে। যেমন আমরা সামনে যখন অ্যানালাইসিস করব তখন কিছু ওয়েবসাইট নাম জানবো। সেমরুশ, এসিএমরুশ, মোজ, এইচরেফস এক্সেট্রা এক্সেট্রা বিভিন্ন নাম আমরা জানবো আসলে তখন। তো তখন এই যে টুলগুলো আছে কিওয়ার্ড রিসার্চ যে টুলগুলো আছে পেইড টুল এদের ভিতরে একটা হচ্ছে মোজ। তো মোজ আবিষ্কার করছে এর ডিএপি এটা যে না একটা ওয়েবসাইটে যখন একটা নাম্বার বা ওয়েবসাইটে যখন কিছু মার্ক দেওয়া হবে তখন ওয়েবসাইটটার পাওয়ারটা বাড়বে। আমরা মার্ক হিসেবে জিনিসটা তখন কাউন্ট করব। ইসলাম স্কোর আছে এটা লিগ্যাল, তবে ডিএপি এর শব্দটা টোটালি আবিষ্কার করছে হচ্ছে মোজ। সে একটা কিওয়ার্ড রিসার্চ সফটওয়্যার বা ধরতে গেলে একটা ওয়েবসাইট, ঠিক আছে? এখন তাইলে আপনি কি করবেন? আপনি নতুন ওয়েবসাইট তো দাঁড়া করাইতে মিনিমাম আপনার ৬ থেকে ৭ মাস লাগবে। লাগবে না? ৬ থেকে ৭ মাসের ভিতরে আপনি ওয়েবসাইটে রেগুলার পোস্ট করবেন। চিন্তা করবেন অল টাইম আপনি একটা ওয়েবসাইট রেডি করার পরে সেটা এক্সপায়ার্ড ডোমেইন কিনেন বা নিউ ডোমেইন কেনেন। আপনার ওয়েবসাইটে মিনিমাম আপনাকে ১০০০ পোস্ট করতে হবে। উইথআউট প্রফিট চিন্তা। মানে আপনাকে ছাড়িয়ে দিতে হবে আমি এখান থেকে আসলে কোনো ইনকাম করতাম না, কিন্তু আমি ১০০০ পোস্ট করব। ১০০০ পোস্ট করার পর আমরা ইনকাম বের হইব। মানে আগে বের হইব কিন্তু ১০০০ পোস্ট হচ্ছে একটা আমরা ধরে নেই। মানে কি বলে এটাকে? হ্যাঁ, স্ট্র্যাটেজি ধরে নেই বা ধরেন একটা অ্যামাউন্ট ধরে নেই যে ১০০০ পোস্ট করলে কি হয়? ধরেন আপনার ওয়েবসাইটটা ৭ মাস পর্যন্ত আপনি ১০০০ টা পোস্ট করলেন। আপনার প্রতিটা পোস্টে কি ৫০ টা ট্রাফিকও আইতো না? ১০০০ টা পোস্টে যদি পার ডে প্রতিটা পোস্টে ৫০ করে ট্রাফিক আসে। আপনি ১০০০ গুণ ৫০ কত ট্রাফিক আছে পার ডে? ৫০,০০০। চিন্তা করেন। আপনি কিন্তু যদি ১০০ টা পোস্ট দিয়ে শুরু করতেন, চিন্তা করলেন না আমি ইনকামে চিন্তা আপনি কিন্তু এতটা চিন্তা হইতো না। আপনি ১০০০ পোস্ট মানে আর যদি ১০০ টা আসে ১,০০,০০০। ১,০০,০০০ ট্রাফিক পার ডে যদি দেশের বাইরে আসে, আপনার পার ডে ইনকাম $২০০ থেকে $৩০০। তো একলগে করা ভালো নাকি আ আ আস্তে ধীরে করা ভালো? হ্যাঁ, বাল্ক আকারে করবে। আপনি সবকিছু গোছায় মাঠে নামবেন, এরপরে আপনি পুশ দেন। এখান থেকে যদি AdSense থেকে আর্ন হচ্ছে এমন না। ইজোইক থেকে হইতে পারে, Mindia.net থেকে হইতে পারে, AdSense থেকে হইতে পারে। অ্যাফিলিয়েট এর মাধ্যমে যদি সেলও হয়, সেখান থেকে হইতে পারে। আমরা ৪ টা অ্যাড নেটওয়ার্ক পাচ্ছেন ধরতে গেলে। তার মানে কি ১০০০ পোস্ট করাটা বেটার। আপনার জন্য অপরচুনিটি। আপনি ৬ মাস খাটলেন, এরপরে করলেন। আমরা আগে করতাম কি ইভেন্ট ব্লগিং করতাম। ইভেন্ট ব্লগিংটা কেমন? ধরেন সামনে নিউ ইয়ার আসতেছে। তো ধরেন নিউ ইয়ার 2023 আপনি হয়তোবা জানেন না যে হ্যাপি নিউ ইয়ার 2023 নামে যে ডোমেইনটা আছে, এটা দেখেন কারো ৭ বছর আগে কিনা হইছে। ৭ বছর ধরে সে এটাকে লস প্রফিট এ শুধু রিনিউ করতেছে। জিজ্ঞেস করেন কেন? ২০২৩ সালের নিউ ইয়ার টার্গেট সে ওই দিনই আর্ন করবে। আর তার ওই দিনে আর্ন ১ মিলিয়নও হইতে পারে। ইউএসডি ১ মিলিয়ন টাকা না। বুঝছেন? এই যেমন ধরেন আপনাকে যদি আমি নরমালি একটা জিনিস দেখাই, এগুলো নিয়ে কথা বলার রিজন আছে। আমি যখন আরেকটু সামনের দিকে যাব তখন বুঝবেন। আমাদের দিকে ডোমিনো সেটআপ। যেমন ধরেন হ্যাপি নিউ ইয়ার ধরেন 2029। চিন্তা করেন এটা কোন জায়গায় আছে? এখনো ৬ বছর মোটামুটি। দেখছেন নি? এবার আমি যদি ২০৩৩ সাল দেই, ৩৩ সাল এখনো দেয় নাই। এবার চিন্তা করেন আমি ৩২ দিয়ে দেখি কি অবস্থা। অতএব বাইসবো নাকি বাইসতো না হেতা এটা জানেন না। কিন্তু হেতার টার্গেট হলে হেতে র‍্যাংক করাইবো। এটা এখনো নেয় নাই। ৩০ পর্যন্ত খাইছে আরকি। ৩১ পর্যন্ত এখনো পর্যন্ত যায় নাই। আমার এত ধৈর্য নেই আপাতত। আগে ছিল এই ধৈর্যটা আরকি। ঠিক আছে? এটার কাজটা কি? এটাকে বলা হচ্ছে ইভেন্ট ব্লগিং। সে ১ম এ করে কি যেকোনো একটা নিশ বা টপিকে সে করে কি ওয়েবসাইটে আর্টিকেল গুলো লেখে। ধরেন ৫০ টা থেকে ১০০ টা আর্টিকেল লেখে। লেখার পরে সে AdSense এ অ্যাপ্রুভাল নেয়, Media.net এ অ্যাপ্রুভাল নেয়, ইজোইক এ অ্যাপ্রুভাল নেয়। ঠিক আছে? ৩ টা অ্যাড নেটওয়ার্কে অ্যাপ্রুভাল নিল না। এবার ৩ টার এড করে কি সে অফ করে দেয়। ওয়েবসাইটের সকল পোস্ট সে ডিলিট করার আগে লিঙ্কগুলো কপি করে গুগল সার্চ কনসোল থেকে ওয়েবসাইটের যত পোস্ট আছে সবগুলা লিঙ্ক সরায় দেয়। তার ওয়েবসাইটে কোনো এক্সটার্নাল আর ক্লিক আছে কিছু? মানে বাইরে থেকে কোনো ক্লিক হওয়ার চান্স আছে? নাই। সে করে কি এইভাবের উপরে ওয়েবসাইটটারে করলো কি জাস্ট এরপরে হ্যাপি নিউ ইয়ার রিলেটেড সে পোস্ট লেখা শুরু করে। সে ওয়েবসাইটে পোস্ট করবে দেখবেন ২০২৪-২৩ সালে যাতে করে হাতে ওয়েবসাইটে পোস্ট করবে সর্বোচ্চ ১০ টা। হাতে কিন্তু অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নিয়েছিল ২-৩ বছর আগে। হাতে এখানে পোস্ট করবে সর্বোচ্চ ১০ টা। এর বেশি একটা পোস্ট হাতে করতো না। ১০ টা পোস্ট ৯ টা পোস্ট হচ্ছে শো। জাস্ট ওয়েবসাইটটারে কেউ ক্লিক করলে যেন পাওয়ারটা পায়। আর বাকি যে একটা পোস্ট থাকবে তার মেইন পোস্ট, সে একটা মেইন পোস্টে ক্যারেক্টার কত থাকে জানেন নি? ৪ থেকে ৫ কোটি শব্দ। সে এই শব্দগুলো ম্যানেজ করে ৩ থেকে ৪ বছরে। এবারে একটা ওয়েবসাইটে যদি একটা পোস্টে ৩ থেকে ৪ কোটি শব্দ থাকে, গুগলের এমন কোন কিওয়ার্ড আছে রিলেটেড যাতে তার এই পোস্টে নাই? মানুষ যেটাই সার্চ করুক ওই ঢুকাই এখানে লই চলে যাবো। বুঝা গেছে? এটাকে বলা হচ্ছে ইভেন্ট ব্লগিং।
আমি ২০০০ কত সালে ১৬ সালে নাকি ১৭ সালে প্রথম যখন আপনাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিপ্ট গুলো ভাইরাল হচ্ছিল, আপনারা খেয়াল করছিলেন নি যে সাইবার ৭১ একটা পোস্ট করছিল, ব্যাপারটা এমন যে হচ্ছে আহ, এই স্ক্রিপ্টের গুলাতে ক্লিক করলে আপনাদের ডেটা গুলো লিক হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, এরকম পাইছিলেন আপনারা? খেয়াল করছিলেন? তো এগুলা হয় কি, ওই ওয়েবসাইটটা আমার ছিল, আমি পরে কাউন্টার দিছিলাম, আমি প্রকাশ করি না যে আমার ছিল, আমি কাউন্টার দিছিলাম যে আগে ইভেন্ট ব্লগিং জিনিসটা শিখেন। মানুষ মানুষকে উইশ পাঠানোর জন্য করতো কি, লিঙ্ক গুলো শেয়ার করতো, এই যে হোয়াটসঅ্যাপে ভাইরাল করে ফেলছে, লিঙ্ক গুলো শেয়ার করতো, কিন্তু ওরা মনে করছে এটা কোনো ডেটা লিক হচ্ছে। এই যে দেখা যাচ্ছে লিঙ্কে ক্লিক করতেছে, কারণ আমি জাহিদ ভাইরে পাঠালাম, জাহিদ ভাই ক্লিক করলো, জাহিদ ভাইয়ের নাম দিয়ে আইছে, বা আপনি আপনার বন্ধুর নাম দিয়ে দিয়েছেন। এরপরে হইলো কি জিনিসটা, কাউরে শেয়ার করলেন, আপনার বন্ধু ক্লিক করলে আপনার বন্ধুর নাম বাঁচে, হাতে খুশি হলো, হাতে আবার ফরওয়ার্ড করলো, এভাবে জিনিসটা ভাইরাল হইতো। তখন পোস্ট করা লাগতো না ওয়েবসাইটে, তখন জাস্ট একটা স্ক্রিপ্ট আপলোড করে দিত, নিউ ইয়ারের উইশ বাজতো যে হ্যাপি নিউ ইয়ার, লাইট মাইট জ্বলে। এইটা একসময় গুগল অফ করে দিই, গুগল চিন্তা করলো না এরা তো আসলে এত ad দেখানোর লাই ঢুকে, ঠিক আছে, কোনো কন্টেন্ট নাই, জাস্ট একটা স্ক্রিপ্ট দিয়ে রাখছে। পরে গুগল অ্যালগরিদম চেঞ্জ করলো, আমরাও আরো একটু চেঞ্জ আনলাম, আমরা করলাম কি আর্টিকেল ফরম্যাটে নিয়ে গেলাম, কারণ আর্টিকেলে তো একটা ব্লগ দিতে হতো না, আর্টিকেল মানুষ হরের অ্যাড দেখে, ঠিক আছে, এটা লিগেল। গুগলের যে 99 রুলস আছে এখানে এটা লিগেল, যে আপনি আর্টিকেল পড়াই অ্যাড দেখান, কারণ মানুষ ইন্টেনশনালি অ্যাড দেখতে আসে না, মানুষ ইন্টেনশনালি কিছু জন্য আসছে, পড়তে আসছে, বুঝা গেছে? তো দেখা যেত কি যে এরপরে এই ইভেন্ট ব্লগিং জিনিস যেটা, এটা প্রচুর পরিমাণে, এটা সব থেকে বেশি চলেছে ইন্ডিয়াতে, আমাদের পাশের দেশ। এরা ৩ থেকে ৪ বছর পুরা খাটে, একদিনে আর্ন করে, এই একদিনের আর্নে আপনি মনে করছেন যে ২০৩০ সালের পোস্ট, আপনার ৩১ সালে চলবে না, চলবে হয়তো ৩১ সালে আপনি যা আর্ন করছেন ৩০ সালে তার অর্ধেক করবেন, বা অর্ধেকের অর্ধেক করবেন, তারপরেও মাগনা করলেন জিনিসটা। এরপরে তো আপনার খাটার দরকার নেই, ওয়েবসাইটে তো আমরা ডিসমিস, বুঝা গেছে? তারপরেও ট্রাফিক আসবে, আপনার টুকটাক ট্রাফিক আসবেই, কারণ মানুষ সার্চ করে, একবার র্যাঙ্ক করে গেলে তো চাইছে, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে এইটা আর কি। তো আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের এক্সপায়ার্ড ডোমেইন নিয়ে কথা বলতেছিলাম। তো এক্সপায়ার্ড ডোমেইনটা আমরা তাহলে কেন নিব? নিব হচ্ছে আমাদের অলরেডি পাওয়ারেবল কিছু ওয়েবসাইট নেওয়ার জন্য। আমি যাচ্ছি হচ্ছে এক্সপায়ার্ড ডোমেইনে। আপনি এক্সপায়ার্ড ডোমেইন সার্চ করবেন কেমনে? এক্সপায়ার্ড ডোমেইনস। এই দেখেন এক্সপায়ার্ড ডোমেইন। এরপরে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এই দেখেন এখান থেকে আমাদের সি প্যানেলের অলরেডি হয়তো ইনফরমেশন পাঠাই দিয়েছে নাকি আমি দেখি। না এখনো পাঠায় নাই সি ইনফরমেশন, আই থিংক রেডি করা নাই তারা এখনো। এই যে সি প্যানেল অ্যাকাউন্ট ইনফরমেশন পাঠাই দিয়েছে। ঠিক আছে? আচ্ছা আমি যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা নিয়ে আমি কথা শেষ করি আগে। তো এখন ইউজার নেমে আমি জাস্ট এখান থেকে জাহিদ বিবিএল দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড আমি ইমেল অ্যাড্রেসটা আপাতত দিয়ে দিচ্ছি, পরে এটা চাইলে চেঞ্জ করে দিবেন, এটা কোনো ফ্যাক্ট না, ঠিক আছে? এটা তেমন একটা ইম্পর্টেন্ট জায়গা না, এই কারণে এটা। তারপর আমি সেভ করে দিচ্ছি জাহিদ ভাই, এখানে জাহিদ ভাই পিসিতে অটোমেটিক সেভ হয়ে গেছে, কেমন? জাস্ট রিমেম্বার মি দিয়ে দিলাম। এবার আসেন আপনার এক্সপায়ার্ড ডোমেইনের সবকিছু এখানে চলে আসছে। এখন আপনার কি টাইপের ডোমেইন দরকার? ডিলেটেড ডোমেইন হতে পারে, এই হইতে পারে, সেই হইতে পারে, ঠিক আছে? আমি জাস্ট এখান থেকে আপনার ডোমেইন সার্চে গেলেন, আপনি ধরেন কি রিলেটেড আর্টিকেল লিখবে, সেটা আপনাকে প্রথম কাজ হচ্ছে আপনার নিশ চয়েস করা। আমরা ইনস্টাগ্রামে যেটা বলছিলাম, যে কোনো কিছুতে প্রথম কাজ আপনার কি, নিশ চয়েস করা, যে যে নিশে, যেমন ধরেন আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করার চিন্তা করেন অ্যাডসেন্স এর পাশাপাশি, সেক্ষেত্রে আপনি গ্যাজেটস রিলেটেড করতে পারেন। এরপর আপনি করতে পারেন হোম অ্যান্ড অ্যাসেসরিজ রিলেটেড, আপনি এরপরে কিচেন রিলেটেড, বুক রিলেটেড, ঠিক আছে? আচ্ছা ধরেন আমি বুক রিলেটেড সার্চ করি। এবার দেখেন আমরা বুক রিলেটেড সার্চ করার পরে প্রচুর ডোমেইন এখানে চলে আসছে। তো আমাদের তো এই ডোমেইনগুলো দরকার না, আমাদের কি দরকার? ডট কম দরকার, তাই না? তো আমাদের ডট কম দরকার পড়লে আমি এখানে জাস্ট যাচ্ছি অ্যাডিশনালে, অ্যাডিশনালে যাওয়ার পরে এখান থেকে আমি জাস্ট ডট কমটা সিলেক্ট করে দিলাম, যে জিটিটিএলডি ডোমেইন আমাদের এখানে শো করবে। এখন এরপরে আসেন আপনি, জাস্ট আমি এখান থেকে এসইও তে যাচ্ছি, এসইও তে যাওয়ার পরে আমি দেখি এখানে কিছু করতে হবে কিনা, এখানে দরকার নাই কিছু করার, দেখতেছি আমি। ওকে, ম্যাজেস্টিক, নাই এখানে কিছু কমন। আচ্ছা আপনি এখান থেকে চাইলে স্টার্ট উইথ এন্ড উইথ এগুলো আপনি দিতে পারেন। ধরেন আপনি স্টার্ট করতেছেন বুক দিয়ে, তাহলে বুক থাকবে, এন্ড করতে চাইছেন বুক দিয়ে, তাহলে বুক থাকবে। তো দরকার না, আমি জাস্ট বুক রিলেটেড যেহেতু সার্চ করবো, আমি জাস্ট কিওয়ার্ডটা আগে বসাইলাম,
কারণ হচ্ছে ব্যাকলিঙ্ক। আপনার মিনিমাম কত ব্যাকলিঙ্ক দরকার? ধরুন আপনি যে ডোমেইনটা নিবেন সেটা মিনিমাম ব্যাকলিঙ্ক দরকার আপনার 4000। মিনিমাম কত দরকার? 4000 দরকার। ঠিক আছে? ওই যে ব্যাকলিঙ্কের কথা বললাম, মানে আমরা প্রতিবার দেখছিলাম না 25,000 ব্যাকলিঙ্ক আছে। মানে কি অন্য 25,000 ওয়েবসাইট বা অন্য 25,000 জায়গা থেকে তার একটা ডোমেইনে পাওয়ার দেওয়া হয়েছে। তো এরকম মিনিমাম 4000 জায়গা থেকে আমার ডোমেইনটারে পাওয়ার দেওয়া হবে। আমাদের এমন একটা ডোমেইন দরকার। বুঝা গেছে? আচ্ছা। তারপরে এখানে আমি দেখি আর কিছু আছে কিনা। আর কিছু নাই। আমি চাইলে এখান থেকে ডিলেটেড ডোমেইন দিব। ঠিক আছে? জাস্ট কি দিবেন? ডিলেটেড ডোমেইন। তার মানে কি যে ডোমেইনগুলো অলরেডি ডিলিট হয়ে গেছে, কেউ আর কিনে নাই। এখানে 1 লক্ষ সামথিং ছিল। আমরা যখন এটা দিলাম দেখেন মাত্র 190 টা ডোমেইন বের হয়ে আসছে। যেটা লেখা থাকবে পাশে অ্যাভেলেবল মনে করবেন সেটাই আপনি কিনতে পারবেন। ঠিক আছে? এবার ধরেন আমি এখান থেকে র‍্যান্ডম একটা নাম নিয়ে নিচ্ছি, ফাই ফেসবুক। ধরেন আমি আপাতত ফাই ফেসবুক। আমি ধরেন আপাতত এরকম একটা নাম দিলাম। ঠিক আছে? আপনি এই নাম আর নিয়েন না। কারণ ফেসবুক নাম আছে। কোন একটা ইন্টারন্যাশনাল কোম্পানির নামের সাথে যুক্ত কোন নাম নিবেন না। আমি জাস্ট দেখানোর জন্য আপাতত নিচ্ছি আরকি। হাতের কাছে পাইলাম এই কারণে। আমি আরো কয়েকটা ডোমেইনের নাম নিব অবশ্য এখন। ধরেন একটা ডোমেইন নিলাম। মানে কুকবুক ডিভিডি। দুইটা ডোমেইন নিলাম। দেখেন এটা ব্যাকলিঙ্ক আছে 153 কে। দেখছেন নি? এই ডোমেইনটা সে রিনিউ করে নাই কোনো একটা কারণে। এটা রিনিউ করার না কারণ হইতে পারে তাকে কেউ ইচ্ছা করে শত্রুতা করে ডিস র‍্যাঙ্ক করাইছে। মানে স্প্যাম স্কোর বাড়ায় দিছে। আমরা এখন চেক করলে বুঝবো। এই যেখানে গেলাম চেকে দেই আমরা। কি অবস্থা দেখি? দেখেন তার স্প্যাম স্কোর 50%। তার মানে কি এই লোকটারে খুব ভালো মতো ধরি নামায় দেওয়া হইছে। বুঝা গেছে নি? এই কারণে মূলত। যেমন এখানে সবথেকে ভালো ডোমেইন স্কোর আছে এইটা, কিন্তু তারপরেও 11। মানে পেজ অথরিটিটা বেশি 1% আছে। ঠিক আছে? তার মানে কি এই ডোমেইনটার অবস্থান ভালো আছে। আপনারে 11 পর্যন্ত যাইতে হলে যেখানে 2 মাস কষ্ট করতে হইতো, আমরা 2 মাস লেস হয়ে গেল। বুঝতে পারছেন জিনিসটা? এখন ধরেন আপনি চিন্তা করলেন হচ্ছে এই ডোমেইনটা যেটা ছিল 153 কে আপনি চাচ্ছেন যে না আমি রিস্ক লই গেলমু এগার স্প্যাম স্কোর কমামু। এমনি আসতে পারে না? তখন আপনি কি করতে পারেন? গুগলে যে 153 কে ব্যাকলিংক টোকায় বার করতে হবে আপনাকে। এটা তো ওখানে সেখানে কথা না। মানে বের করতে হবে যে আসলে কোন কোন জায়গা থেকে সে পাওয়ার গুলো পাইছে। এটা লিস্ট করতে হবে। গুগলের স্প্যাম স্কোর ডিলেটের একটা অপশন আছে। এখানে যে এই লিংক সব পেস্ট করতে হবে। সাবমিট দিতে হবে। গুগলে ট্রায়াল আসবো। এটা আসতে 15 দিন লাগায়। এরপরে গুগল বিবেচনা করি আপনার এটারে ঠিক করাবো। কিন্তু এখানে একটা ব্যাড ইফেক্ট আছে, সেটা হচ্ছে 153 কে ব্যাকলিংক যেটা আপনি পাইছিলেন সব চলে যাবে। বুঝা গেছে? মানে মানে অনেকে চিন্তা করে যে না 153 কে ব্যাকলিংক আছে নিমু, এটা আমিও করছি। বুঝছেন? এই কারণে আমি জানি যে হয়তো অনেকে এরকম চিন্তা করতেও পারে। হ্যাঁ, ঠিক আছে? এবার আমি দেখি এখানে আর কি আছে 11 কে। দেখেন কত বড় নাম দিয়েছি। এত বড় নাম দিবেন না। অল টাইম নাম খুঁজবেন কেমন, এটা একটু সহজ হবে। আ আর্ট বুকস 1 আচ্ছা। আ আচ্ছা আমি দেখি এটার কি অবস্থা। এখান থেকে আপনি জাস্ট নামগুলা দেখে যে নামটা আপনার পছন্দ হয়, হ্যাঁ? ওই নামটা আপনি এরপরে বাই করতে পারবেন। বুঝা গেছে? যেমন ধরেন আমি ধরেন এই নামটা আমার পছন্দ হইছে। ধরে নেন আমার এই নামটাই পছন্দ হইছে। আমি জাস্ট দেখি এটা ডিএপি কত। ওয়াও! না ইসলাম স্কয়ার খাইয়ে দিছে এটারে। যথেষ্ট ভালো ছিল ইয়েগুলা। কিন্তু ইসলাম স্কয়ার 11% খাইয়ে দিছে। তবে এটা কমাইতে গেলে আমরা সর্বোচ্চ 10 কে ব্যাকলিংক কমবো। ঠিক আছে? আচ্ছা ধরেন আমার এই নামটাই পছন্দ হইছে। যদিও নিচ্ছি না। ধরে নেন আমার এই নামটাই পছন্দ হইছে। আমি কিনবো কিভাবে? একটু আগে ডোমেইন যেভাবে কিনছি না আমি? খেয়াল আছে? সেম ভাবে জাস্ট সার্চ করব, করব। এবার দেখেন এই ডোমেইনটা এভেইলেবল আছে। আপনি এখান থেকে কিনে ফেলতে পারেন। বুঝা গেছে? জাস্ট আপনি গিয়ে আগে কি করতে হবে ওই জায়গাতে? রিসার্চ করতে হবে। যে আপনি আসলে যে নিচ্ছেন লাভ হবে কিনা। ইসলাম স্কোর ওয়ান্স হাই এলো যাবে। বুঝা গেছে? ইসলাম স্কোর মিনিমাম 1 বা 2 এর উপরে নেওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ ইসলাম স্কোর আপনাকে রিডিউস করার কোনো প্যারা নিতে হবে না। গুগল অটোমেটিক রিডিউস করে দিবে ওইটা। ঠিক আছে? যখন ওয়েবসাইটটা রেগুলারিটি মেইনটেইন করবে। তো ক্লিয়ার স্যার এটা? ডোমেইন এক্সপায়ার্ড ডোমেইন কিভাবে রিসার্চ করতে হয়? এই জিনিসটা খুবই ইম্পোর্টেন্ট। আপনারা হচ্ছে যখনই চিন্তা করবেন যে না আমি 6 থেকে 7 মাস এটার পেছনে খাটবো। তখন চিন্তা করবেন যে আমি এক্সপায়ার্ড ডোমেইন নিয়ে আগাবো নাকি না। এক্সপায়ার্ড ডোমেইন নিয়ে আগালে 6-7 মাসে আপনি আরো 6-7 হাজার এক্সট্রা ব্যাকআপ পাচ্ছেন। কারণ ওই লোকটা 1 বছর এখানে ইউজ করিয়ে আইছে। ঠিক আছে নি? ১ম কাজটা গেল এইটা। এরপরে আপনি এক্সট্রা ৭ মাস করলেন। ধরেন ১৯ মাস এই ডোমেইনটার পিছনে খাটা হইছে। কিন্তু আপনি খাটছেন অলরেডি কত? অরিজিনালি কত মাস? ৭ মাস। বুঝা গেছে? আর যদি মনে হয় যে না আমি পুরোপুরি জিরো থেকে উঠাবো, সেটা তো ডেয়ারিং কাজ। অল দ্যা বেস্ট। ক্লিয়ার?